হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। হায় রে পাগলি, কেন করিস তামাশা আমার সাথে? তোরা যত বড় হ্যাকার হোস না কেন, এই জন্মে তোরা আমার সিকিউরিটি কোনোদিনও ভাঙতে পারবি না। তাও যা, একটা সুযোগ দিলাম তোদের, একবার চেষ্টা করে দেখতে পারিস যে আমায় তোরা কোনোভাবে পরাজয় করতে পারিস কিনা। লেডি হ্যাকার এবং তার হায়ার করা ইন্টারন্যাশনাল 5 জন হ্যাকার মিলে সাহিলের কম্পিউটার তাদের আয়ত্তে করে নেয়। অবশ্য সেটা সাহিল ইচ্ছাতেই হয়েছে, কিন্তু তারা কম্পিউটারের কোনো ফাংশনই যেতে পারছে না। সমস্ত জায়গায় সিকিউরিটি করা। ইন্টারন্যাশনাল হ্যাকারদের থেকে রোস্টার নামক সেই হ্যাকার আছে। সে বুঝে ফেলে যে যার কম্পিউটার সিকিউরিটি ভেঙে তারা প্রোগ্রামে ঢোকার চেষ্টা করছে সে কোনো সাধারণ মানুষ না, কারণ তার সিকিউরিটি প্যাটার্ন অনেক ভয়ঙ্কর। ইন্টারন্যাশনাল হ্যাকার অত কোডিং জানার পরেও সে কম্পিউটারে প্রোগ্রামে প্রবেশ করতে পারছে না, তার মানে সে তাদেরও বাপ। আর সেই ব্যক্তি ইচ্ছাতেই তারা তার কম্পিউটার সিকিউরিটি ভেঙে প্রবেশ করতে পেরেছে। এবার সেই হ্যাকার ভয় পেয়ে যায়। সে শুধু সবাইকে একটা কথাই বলে, আমরা সবাই অনেক বড় ফাঁসা ফাঁসতে চলেছি, কারণ যার কম্পিউটারের সিকিউরিটি ভেঙে আমরা প্রোগ্রামে ঢোকার চেষ্টা করেছি সে তার কম্পিউটারের সামনেই বসে আছে। এটা আমি 100% শিওর, কারণ যার প্রোগ্রামে এত বড় সিকিউরিটি দেওয়া হয় তার কম্পিউটারে প্রবেশ করা আকাশচুম্বী। আমি শিওর যে সে ইচ্ছা করে তার কম্পিউটারে আমাদের প্রবেশ করিয়েছে, কারণ হয়তো সে আমাদের থেকে বড় কোনো প্ল্যান সে করে বসে আছে। সো MAZ এর মাঝে আমি নেই, আমি চললাম। বেঁচে থাকলে বহু টাকা উপার্জন করতে পারবো। আর বাকি যারা আছেন আমাদেরও এই মিশনের ইতি টানা উচিত, না হয় আপনারাও অনেক বড় বিপদে ফেসে যাবেন। রোস্টারের কথায় কেউ কান দেয় না, কারণ তারা এখন নিজেকে এলিয়েন মনে করছে। তাই তারা তাদের মতন মিশন চালাতে শুরু করে। আর রোস্টার জেটের কম্পিউটার থেকে নিজের ডিভাইসকে বের করে সোজা কম্পিউটার রিবুট মেরে দেয়, যাতে করে তার কোনো তথ্য যেন কেউ না পায়। অন্যদিকে বাকি 4 জন বহু চেষ্টা করছে সাইলের প্রোগ্রামে ঢোকার জন্য, কিন্তু এখনো তারা সেটা করতে পারেনি। এদিকে জেট বসে বসে মজা নিচ্ছে। 30 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। না বাচ্চারা, অনেকটা সময় দিয়েছি তোদেরকে, কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। সো এবার মাস্টারের খেলা দেখো। সাহিল তার অন্য কম্পিউটার থেকে একটা ফিনিশিং সাইট তারই কম্পিউটারে সেট করে। সেটা ছিল একটা কোডের মতন। সেটা দেখে তাদের মাঝ থেকে একজন মনে করে যে তারা যার কম্পিউটার প্রোগ্রাম ঢোকার চেষ্টা করছে এটা তার প্রোগ্রামে ঢোকার কোনো অ্যাক্সেস। সেই হ্যাকার কোনো কিছু না ভেবেই সেই ফিনিশ লিংকে ক্লিক করে বসে, আর সাথে সাথেই সেই হ্যাকারের ডিভাইস এক্সচেঞ্জ সাহিলের কাছে চলে যায়। আর সাহিল আর ডিভাইসের এক্সচেঞ্জ নিয়ে তার কম্পিউটারে প্রবেশ করে সেই হ্যাকারের ডিভাইসকেই লক করে দেয়। এটা দেখে বাকি 3 জন হ্যাকার ভয়ে তাড়াতাড়ি সাহিলের ডিভাইস থেকে বেরিয়ে যায়। আর তারা নিজের কম্পিউটার রোস্টারের মতো রিবুট মেরে সোজা পালিয়ে যায়, কারণ তারা বুঝে গেছে যে তারা গর্তে কেঁচো বদলে কোনো এক বিষধর সাপ ঘাপটি মেরে বসে আছে। তাই তারা কোনো কিছু না ভেবে সোজা উল্টো রাস্তা ধরে পালিয়েছে। এদিকে সাহিল এক্সেস নিয়ে যার কম্পিউটার লক করেছে তার কম্পিউটার স্ক্রিনে জেড নামক অ্যালফাবেট রান করছে। এটা দেখে সেই হ্যাকারের চোখ কপালে উঠে যায়, কারণ সে নিজেও জেটের ভয়াবহতা সম্পর্কে জানে। জেট কত বড় দানব সেটা তার অজানা নয়। MPZ তাকে জেটের ব্যাপারে আগে বলেনি যে তারা জেটের কম্পিউটার হ্যাক করবে, তাই সে এই কাজে মত দিয়েছে। কিন্তু এখন সে জানতে পেরে নিজের কপাল নিজেই দেয়ালের সাথে চাপড়াচ্ছে। আর এদিকে MPZ ভয়ে সোজা নিজের কম্পিউটারই বন্ধ করে দেয়। অবশ্য সে সাহিলের ডিভাইসে প্রবেশ করেনি, কিন্তু তারপরেও
তার বুকটা ধুকপুক করে কাঁপছে, কারণ 5 জন ইন্টারন্যাশনাল হ্যাকারকেই একই সাথে নাকানি চুবানি খাওয়ানো কোনো দুটো চারটে কথা নয়। তাই সে ভয়ে নিজের কম্পিউটারই বন্ধ করে দিয়েছে। কিন্তু তার আবার চরম রাগও উঠেছে জেটের উপরে, কারণ সে এত টাকা খরচ করে জেটের কিছু করতে পারেনি। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে, জেড তো শেষ দেখে ছাড়বো আমি। তারপর সে একদম চুপচাপ হয়ে যায়, কারণ সে ভেতরে ভেতরে আরো ভয়ঙ্কর রকমের একটা প্ল্যান সাজায়। অন্যদিকে রাত বাজে 9টা। তখন সাহিলের নাম্বারে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? সাহিল ভাই, আমি জেমস বলছি। ও, জেমস সাহেব। কিন্তু আপনি হঠাৎ আবার আমায় ফোন দিলেন যে? আর এমন বিড়ালের মতো কথা বলার মানে কি? আগে তো আমি আপনাদের জন্য শুধুমাত্র সাহিল ছিলাম, কিন্তু এখন হঠাৎ করে ভাই হয়ে গেলাম কেমন করে? ভাই, আপনার কাছে মাপ চাওয়ার জন্য ফোন দিয়েছি। আর আপনি অনেক সম্মানিত মানুষ, তাই সম্মানটা আপনার প্রাপ্য। আমার কোনো ধরনের সম্মানের দরকার নেই। সো কি বলতে ফোন দিয়েছেন তাই বলেন। আর থানা থেকে কখন ছাড়লো আপনাদের? ভাই, একটু আগেই ছাড়া পেয়েছি। পুলিশ প্রধানের কারণে আমাদের সবাইকে ছেড়ে দিয়েছে। আর জেল থেকে ছাড়া পেয়েই সবার আগে আপনাকে ফোন দিয়েছি, কারণ আমরা আপনার বিষয়ে না জেনে আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। ভাই প্লিজ আমাদেরকে মাফ করে দিন। জীবন দশায় আর কোনোদিন আপনার সাথে লাগতে যাব না। অবশ্য আমি আপনার সাথে লাগতে যাইনি, সেই প্রধান এই আপনার সাথে লেগেছে। বিশ্বাস করেন ভাই, এতে আমার কোনো হাত নেই। প্লিজ প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই জন্যই তো বলি, বাঘ দাবি করা লোকজন কেন ভেজা বিড়াল হয়ে গিয়েছে। শোন জেমস, অনেক সম্মান দিয়েছি তোদের, কিন্তু তোরা আমায় গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করলি। সেই শাস্তি তো তোরাই পাবি। অবশ্য প্রতিশোধ আমি নিয়েও নিয়েছি, কিন্তু প্রধানকে আরও কিছু দেখানোর আছে। কারণ সে দুর্বল লোক দেখলেই নিজের পাওয়ার দেখিয়ে বসে। সে হলো শক্তের ভক্ত, নরমের চোখ। তার সামনে দুর্বল লোক আসলেই করে বসে প্রতিঘাত। কিন্তু যখনই সে জানতে পারে সেই মানুষটা দুর্বল নয়, তখনই সে নিজেকে গুটিয়ে নিয়ে প্রার্থনার সুরে আগিয়ে দেয় তার 2 হাত। সাহিল ভাই, প্লিজ আপনি আমাদের ক্ষমা করে দিন। বিশ্বাস করেন, আপনার ক্ষমতা সম্পর্কে আমরা জেনে গেছি। কোনোদিন ভুলেও আর আপনার সাথে লাগার মতো দুঃসাহস করব না। অবশ্য সেটা আমি আগেও করিনি, আর ভবিষ্যতেও করব না। জেমসের কথা শুনে সাহিলের মন গলে যায়, কারণ সত্যি জেমস কিছু করেনি, আর সে কিছু না করেও শাস্তি পেয়েছে। ঠিক আছে, মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, প্রধানকে ঠিক হয়ে যেতে বলবি। আর আমার এই নম্বরে আর কখনোই তোরা যোগাযোগ করার চেষ্টা করবি না। আর আমার বিষয়ে তোরা কখনো মুখ খুলবি না। না হয় কিন্তু মুখ খুলবি তোরা, আর তোদের সব কয়টাকে গিলে খাবো আমি। না না ভাই, মুখ খুলবো না কখনো। জন্মের শিক্ষা হয়ে গেছে প্রথমবারই। এরপর আর এই দুঃসাহসের জীবনেও করব না। কথাটা যেন মনে থাকে। আর জেমস সাহেব, দুঃখিত আমি, কারণ এতটা সময় তুই তোকারি করেছি। আর বড় কথা, আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও শাস্তি পেতে হয়েছে আমার জন্য। না না ভাই, ওসব আমি কিছুই মনে করিনি, বরং শিক্ষা পেয়েছি আরও। আচ্ছা, এখন রাখলাম। আর দয়া করে আমার এই নম্বরে কখনো আর ফোন দিবেন না। ঠিক আছে ভাই, দিব না। রাখলাম। সাহিল ফোন কেটে দেয়। পরে সে খাওয়া দাওয়া করে কিছুটা সময় তার কম্পিউটারে বসে কাজ করে, পরে ঘুমিয়ে পড়ে। সাহিল ঘুমিয়ে পড়েছে, কিন্তু এমপিএসেট মানে লেডি হ্যাকার, সে রাত 3টা বাজে তার কম্পিউটার ওপেন করে, কারণ সে নতুন যেই প্ল্যানটা করেছে সেটা বাস্তবায়ন করার জন্য এই গভীর রাতে লাইনে এসেছে। তারপর সে তার প্ল্যানিং করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সাহিল ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। সে ক্লাস শেষ করে যখন বের হবে, তখনই জেমস তাকে আবার ফোন দেয়। সে জেমসের নাম্বার থেকে আবারও ফোন পেয়ে চরম রেগে যায়। সে ফোনটা রিসিভ করে রাগান্বিত কণ্ঠে জেমসকে বলে, এই যে জেমস সাহেব, আপনার সমস্যাটা কোথায়? আপনাকে বারণ করার পরেও আপনি আবার কেন, কোন সাহসে আমার নম্বরে ফোন করেছেন? ভাই দুঃখিত, আমায় ক্ষমা করবেন। আসলে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে ফোন দিয়েছি, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে জানানোর আছে। মানে বুঝলাম না, কি গুরুত্বপূর্ণ জিনিস জানানোর জন্য ফোন দিয়েছেন আপনি আবার? আসলে সাহিল ভাই, লেডি হ্যাকার দেশের সমস্ত হ্যাকারের একটা লিস্ট বানিয়েছে।
যেই লিস্টে দেশের সমস্ত এথিক্যাল হ্যাকার এবং সাধারণ কিছু হ্যাকারও রয়েছে। তারপর সে ডার্ক ওয়েব থেকে ভয়ঙ্কর একটা কন্ট্রাক্ট কিলারের টিমকে হায়ার করে। তারপর সে লিস্টটা তাদেরকে দিয়ে বলে এই লিস্টের সবাইকে ঘর থেকে উঠিয়ে নিতে। আর সেই কন্ট্রাক্ট কিলারগুলো ইতিমধ্যে লেডি হ্যাকারের কথা মতন লিস্টের প্রায় বেশ অর্ধেক মানুষকে তুলে নিয়ে গেছে। কি এত বড় প্ল্যান করেছে লেডি হ্যাকার? ভাই প্লিজ আপনি একটু সাবধানে থাকবেন, আর কোন ধরনের সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। সাহিল জেমসের সাথে কথা বলা শেষ করে ফোন রাখতেই সেই কন্ট্রাক্ট কিলারগুলো সাহিলকেও তার কলেজের সামনে থেকে উঠিয়ে নেয়। পরে তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে। সেখানে আরো প্রায় ৯০-৯৫ জনের মতো মানুষ রয়েছে। তখনই কন্ট্রাক্ট কিলারের হেড যে সে লেডি হ্যাকারের সাথে কন্ট্যাক্ট করে। ম্যাম, লিস্টে সবাইকে উঠিয়ে নিয়েছি, আর আপনার কথা মতো নতুন ল্যাপটপও কিনে এনেছি। এবার পরবর্তী নির্দেশনা কি সেটা বলুন, আর তাদেরকে কি কারণে উঠানো হয়েছে? এই বেটা, নিজের কাজে মতলব রাখ। টাকা খেয়ে কাজ করছিস, নিজের কাজের দিকে ফোকাস কর। এত কিছু তোদের জানতে হবে না। তো এখন কি করবো ওদেরকে? তাদের সব কয়টাকে একে একে ভিন্ন একটা রুমে নিয়ে গিয়ে তাদের কপালে গান পয়েন্ট কর। আর তাদেরকে বল তোদের ল্যাপটপের মাঝে তাদের নিজের ডিভাইসকে লগ ইন করতে। আর বাকিটা এদিক থেকে আমি সামলে নিব। ম্যাম, কী কারণে এসব করা? তাদেরকে মারতে হলে বলুন, সোজা সব কয়টাকে গুছিয়ে দিচ্ছি। কিন্তু এত সব ঝামেলা মানেটা কি? এই জানোয়ারের বাচ্চা, তোকে একবার বলছি না নিজের কাজে মতলব রাখতে? তাও কেন তোরা আমার কাছে প্রশ্ন করছিস? কি টাকার পরিমাণ কি কম হয়েছে? কম হলে বল, আরও দিব। তাও নিজেদের মতন কাজ কর, কোনো প্রশ্নই করবি না আমাকে তোরা। ঠিক আছে ম্যাম, আমরা আমাদের কাজ করছি। এই তো গুড বয়। শোন, যে ল্যাপটপটা কিনে এনেছিস সেটার ডিভাইস নেম আমাকে বল, আর সিকিউরিটি সিস্টেম আনলক করে দে। আমি সেটাতে প্রবেশ করব। তারপর তোরা একে একে সব কয়টার কপালে গান পয়েন্ট করে বলবি তাদের ডিভাইস লগ ইন করতে। আমি যখন নেক্সট বলবো তখন তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ধরে এনে ডিভাইস লগ ইন করাবি। আমি যদি নেক্সট না বলি, গান পয়েন্টে বলি, তখনই তোরা সেই ব্যক্তির কপালে গান পয়েন্ট করে আমার সাথে ভিডিও কনফারেন্স আসবি। ম্যাম, ডিভাইসের নেম আপনাকে দিচ্ছি, কিন্তু কোনো সিকিউরিটি নেই। আপনি ডিভাইসের মধ্যে প্রবেশ করুন, আমি ল্যাপটপ থেকে সেটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে। লেডি হ্যাকারের কথার মতো কন্ট্যাক্ট কিলার গুলো কাজ করতে শুরু করে। লেডি হ্যাকার মানে এমভিজেড নতুন ল্যাপটপের ডিভাইসে প্রবেশ করে বসে আছে, আর কন্ট্যাক্ট কিলারগুলো একে একে সবাইকে নিয়ে গিয়ে একটা রুমে মধ্যে বন্দি করে। তারপর তাদের কপালে গান ঠেকিয়ে তাদের ডিভাইসকে তাদের ক্রয় করে আনা ল্যাপটপে লগ ইন করতে বলে। সিরিয়াল বাই সিরিয়াল তারা 10 জনকে ধরে এনে ডিভাইস লক করায়। আর লেডি হ্যাকার নেক্সট বলতেই তারা তাদেরকে অন্য আরেকজনের রুমে রেখে আসে। পরে আরেকজনকে ধরে আনে। এভাবেই 10 জন শেষ হয়ে 11 নম্বর সাহিলের পালা পড়ে। তারা সাহিলের কপালে একইভাবে গান ঠেকিয়ে তাদের বলে তার ডিভাইস লগ ইন করতে। সাহিল অনেকটা উত্তেজিত হয়ে যায় তাদের আচরণে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে শান্ত মাথায় তার ডিভাইস সেই কন্ট্যাক্ট কিলারদের ল্যাপটপে লগ ইন করে। সাহিল তাদের ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করতেই তার কম্পিউটারে জেড নাম ভয়াবহ ওয়ালপেপারটা ভেসে ওঠে, যেটা দেখে সেখানে থাকা কন্ট্রাক্ট কিলারের যেই টিম ছিল তাদের সবাই দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। আর কন্ট্রাক্ট কিলারের যে হেড বস ছিল সে সোজা সাহিলের পা চেপে ধরে বসে আর বলে, ভাই আমাকে মাফ করে দিন। সাহিল তার কথার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপে তাকে 2 হাত দিয়ে উঠিয়ে নিয়ে সজোরে তার মাথায় বাড়ি মারে। সাহিল এত জোরে ল্যাপটপটা দিয়ে সেই কন্ট্যাক্ট কিলারের মেইন বসের মাথায় উপরে বাড়ি মারে যে ল্যাপটপটাই সাথে সাথে 2 টুকরো হয়ে যায়, আর কন্ট্যাক্ট কিলারের মাথা ফেটে চুই রক্ত পড়তে শুরু করে। সাহিলের এমন ভয়াবহ আচরণ দেখে সেই কন্ট্যাক্ট কিলার সাহিলের পা ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে চেপে ধরে বসে থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। সাহিল তাদের কাণ্ড দেখে সজোরে হাসতে শুরু করে আর হাসতে হাসতে বলতে থাকে, কেন খামোখা পাঙ্গা নিতে আসিস বরদা? তোরা আমার সাথে তোরা কি আমায় পরিমণি পেয়েছিস যে ধর্ষণের নামে গুঞ্জন উঠিয়ে 4 জন যাবৎ মুখ বন্ধ করে মিডিয়ার সামনে
কান্নাকাটি করব? তাহলে তোরা ভুল ভাবছিস, কারণ আমি সেই রকম পাবলিক না। আমি হলাম সেই জেড, যে কিনা নিজের যুদ্ধ নিজে একাই লড়তে পারে। তোরা আমার কপালে গান ঠেকিয়েছিস তো কি হয়েছে? মনে রাখিস, সেই গান উল্টো করে ঘুরিয়ে দিয়ে তোদের শ্বাসনালী আটকে দেওয়ার ক্ষমতা এই জেড রাখে। সাহিল হাসি থামিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে লেডি হ্যাকারের এসব দেখে খুশিতে নাচতে শুরু করে। সে সাথে সাথেই কন্ট্যাক্ট কিলারকে আদেশ করে যে গান পয়েন্ট করতে, কিন্তু কন্ট্যাক্ট কিলার কোনো সাউন্ড করে না। আর করবেই বা কি করে, কারণ সে তো ভয়ে দৌড় দিয়ে বহু আগেই পালিয়ে গেছে। লেডি হ্যাকার মানে এমপি জেডকে হঠাৎ করে জেটের ডিভাইস থেকে বের করে দেয়, কারণ এদিক থেকে সাহিলের ডিভাইসে অটো লগ আউট হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে এমপি জেটের খোশমেজাজি মনটা মুহূর্তের মধ্যেই রাগান্বিত হয়ে যায়। সে সজোরে চেঁচাতে শুরু করে কন্ট্যাক্ট কিলারের উপর, গান পয়েন্ট বলে। কিন্তু সেই কন্ট্যাক্ট কিলার তো জেটের ভয়ে আজও দৌড় কালো দৌড়। এদিকে সাহিল শান্ত মাথায় রুম থেকে বের হয়ে সেই রুমে চলে যায় যেখানে তাকে শুরুতে এনে রাখা হয়েছিল। সেখানে কন্ট্যাক্ট কিলারের টিমের দুজন মানুষ সবাইকে গার্ড দিচ্ছিল। তারা সাহিলকে দেখে বলে ওঠে, এই তুই এই রুমে কেন? একবার যাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তাকে তো অন্য একটা রুমে রাখার কথা ছিল, কিন্তু তুই এখানে কি করছিস? সাহিল তার কথার কোনো উত্তর দেয় না, শুধু গানটা বাঁকা করে একটা হাসি দেয়। সাহিল কোনো উত্তর না দেওয়ায় সেই দুজন থেকে একজন এগিয়ে এসে সাহিলের কপালে গান ঠেকিয়ে ধরে আর বলে, কিরে, তোকে একবার কথা বললে কি তোর কানে যায় না নাকি? এবার সাহিল মুখ খুলে, কি মরার শখ কুচিয়েছে? এই বেটা, কি বললি তুই? তোকে তো আজকে শেষ করে দিব। কত বড় সাহস তুই আমাদেরকে ধমকি দিস? আরে পাগলা, থাম। এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আমার কথাটা আগে শান্ত মাথায় শোন। দেখ, তোদের লিডার আমার কিছু করতে পারেনি, আর সেখানে তোরা তো দুধের বাচ্চা। সো আমি বলি কি জানিস, তোরাও লিডারের মতন দৌড়ে পালা, না হয় কিন্তু মুখ থাকবে কিন্তু কথা বলার অবস্থায় থাকতে পারবি না তোরা। সাহিলের কথা শুনে দুজনে ভয় পেয়ে যায়, কিন্তু তাও সাহস নিয়ে একজন বলে, এই লিওন, তুই দাঁড়া, আমি ওদিকটাই দেখে আসছি। লিওন সবার দিকে গুলি তাক করে ধরে আছে, আর বাকি একজন বাহিরে দেখতে গেছে। সেই সময় সে দেখতে পায় সারা ফ্লোরের উপরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। সে এবার ভয় পেয়ে যায় আর দৌড় দেয় সেই রুমটাতে চলে আসে যেখানে সে এতটা সময় ছিল। তারপর সে লিওনকে বলে, লিওন, বাইরে সারা ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আসে, তুমিও একটু আসো তো। এবার সে লিওনকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। লিওনও ভয় পেয়ে যায় রক্ত দেখে। তার উপরে তাদের লিডার এবং কারোর এই কোনো সারা শব্দ নেই। লিওন আর বাকি যে আছে, সে লিওন কোথা থেকে রক্ত আসছে আর কিসের রক্ত তা তালাশ করতে থাকে। তারা তালাশ করতে করতে দেখতে পায় রক্ত মাঝে কোনো একজন মানুষের পায়ের ছাপ। কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়েছে, আর সেই ছাপটা একটা রুমের দিকে গেছে। তারা সেই পায়ের ছাপ অনুসরণ করতে করতে সেই রুমটাতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তারা সেই রুমটাতে এসেছে। সেটা একটা কিচেন রুম, আর পায়ের ছাপ এই রুমটাতেই এসে শেষ হয়ে গিয়েছে। তার মানে কেউ একজন রক্তের মাঝে পাড়া দিয়ে এই রুমে এসেছে। তখনই লিওর নজর যায় বেসিনের নিচে একটা ছোট্ট করে খালি জায়গা আছে, সেটার দিকে। সে দেখতে পায় তাদের লিডার সেই খালি জায়গাতে খাপটি মেরে বসে গিরগির করে কাঁপছে। এটা দেখে লিও আরো বেশি ভয় পেয়ে যায়। লিওর সাথে তার সহযোগী যে আছে তার চোখ পড়ে ঠিক একই জায়গায়। দুজনে ব্যাপক ঘাবড়ে যায় লিডারের এমন অবস্থা দেখে। বস, আপনি এখানে কেন? জেট মানে কি বস? মানে হলো আমরা যাদেরকে তুলে এনেছি তার মাঝে জেটও আছে, আর সে আমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। বসের কথা শুনে তাদের সমস্ত ঘটনা বুঝতে বাকি নেই যে কি হয়েছে। বস, পালান এখান থেকে, না হয় জেড আমাদেরকে আস্ত গিলে খাবে। তার তো কোনো লাভ নেই, কারণ জেট আমাদেরকে চাইলে মুহূর্তের মাঝে মেরে ফেলতে পারে।
কারণ ডার্ক ওয়েবের সবচাইতে ভয়ঙ্কর সিরিয়াল কিলার টিম, যার নাম হলো ওভার পাওয়ার, তারা সবাই এই জেটের কথায় উঠে আর বসে। সেখানে আমরা তো কাছে মশা মাছি, আমরা পালিয়ে গেলেও তারা এক কথায় ওভার পাওয়ার ছেলেপেলেদের আমাদেরকে মেরে ফেলবে। তাই আমি পালাইনি, না হয়তো বহুত আগে পালিয়ে যেতাম। বস, এখানে কি করবেন? আমাদের তো মৃত্যু নিশ্চিত মনে হচ্ছে। জানি না কী করবো, তবে জেটের কাছ থেকে যে করেই হোক ক্ষমা চাইতে হবে, না হয় মৃত্যু নিশ্চয়ই। তাহলে তাড়াতাড়ি চলেন, জেডের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। তোরা আগে যা, আমি একটু পরে আসছি, কারণ জেট আমার মাথা ফাটিয়ে দিয়েছে। তার ভয়ে তার সামনে যাওয়ার মতো সাহস হচ্ছে না আমার। বস, তো এখন কি করব আমরা? আমাদের তো অনেক ভয় করছে, আমাদেরও যদি মাথা ফাটিয়ে দেয়। জানি না কি করবে, কিন্তু তোরা আগে গিয়ে মাপ চা, আর আমি আসছি তোদের পিছন পিছন, চল। ঠিক আছে বস। লিওনার তার দলের বাকি একজন যে আছে, তারা দুজনে সাহিলের কাছে মাফ চাওয়ার জন্য এগিয়ে যায়। আর তাদের পিছনে রয়েছে তাদের বস আর বাকি আরো সেই সহযোগীরা ছিল। তারা বহু আগেই এই জায়গা ছেড়ে পালিয়ে গেছে। তারা তিনজন এই খালি বাকি আছে এখন। বস এবং বাকি দুজন গিয়ে সাহিলের পা জড়িয়ে ধরে মাফ চাইতে শুরু করে। কন্ট্রাক্ট কিলারের এমন আচরণ দেখে সেই রুমে যারা যারা ছিল সবাই চোখ কপালে উঠে যায়, কারণ কি ঘটছে কিছু বুঝে উঠতে পারছে না তারা। ভাই, আপনি আমাদেরকে মাফ করে দেন, দরকার হয় গাছ দিয়ে আমার মাথা আরও 2টি বাড়ি মারেন, তাও প্লিজ আমাদেরকে মাফ করে দেন। ভাই বিশ্বাস করেন, আমরা জানতাম না যে আপনি জেট, আর জেটকে আমরা তুলে নিয়ে এসেছি, কারণ আমাদের যে এই কন্ট্রাক্টর দেয় সে আমাদেরকে কিছুই বলেনি, খালি একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এই লিস্টে মানুষগুলোকে উঠাতে হবে, আর আমরা তাই করেছি। ভাই প্লিজ আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দেন। লিডার বলতে বলতে ভয়ে যে কান্না করে দিয়েছে। অন্যদিকে বাকি যাদেরকে এই কন্ট্রাক্ট কিলাররা উঠিয়ে এনেছেন, তারাও ভয় পেয়ে যায় জেটের নাম শুনে। সবাই গিরগির করে কাঁপতে শুরু করে। এদিকে লিডারের চোখের পানি দেখে সাহিলের মায়া লেগে যায়। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আগামীতে এই একই রকম ভুল করলে আর ক্ষমা পাবি না, কিন্তু মনে রাখিস। ভাই ভাই মনে থাকবে, আর কোনোদিনও এমন ভুল করব না। আচ্ছা, আর একটা কথা বলতো, কি তোদের এই কাজের কন্ট্রাক্ট দিয়েছে, তাকে কি তোরা চিনিস? না ভাই, চিনি না। আর যে কন্ট্যাক্ট দিয়েছে সে একটা মেয়ে, তার সাথে শুধু অনলাইনে কনফারেন্সে আমাদের কথা হয়েছে। সে আমাদেরকে পেমেন্ট দিয়ে একটা লিস্ট পাঠিয়ে সবাইকে উঠাতে বলেছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার পা ছাড়ে ওঠ সবাই। আর এই রুমের মাঝে যারা আছেন সবাই শোনেন, কালো দুনিয়া হয়তো আমার নামে সবাই শুনেছেন, কিন্তু বাস্তবে এই প্রথমবারই দেখছেন আমাকে। আমি আশা করব সবাই নিজের মুখে তালা লাগিয়ে দিবেন। কেউ কখনো আমার বর্ণনা করবেন না অন্য মানুষের কাছে। ভুলক্রমে আপনারা আমাকে দেখে নিয়েছেন, কেউ যদি মুখ খোলেন তাহলে তাকে ঘর থেকে তুলে এনে জীবিত পুঁতে দিব মাটির নিচে। তখন একজন বলে ওঠে, না না ভাই, আমরা কিছুই দেখিনি, না আপনাকে দেখছি, না আপনার বিষয়ে কিছু জানি। এই তো গুড বয়। আচ্ছা, এবার মুক্ত আপনারা। যে যার মতন এখান থেকে বেরিয়ে বাসায় চলে যান। সাহিলের কথা মতো সমস্ত হ্যাকাররা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যে যার মতো বাসায় চলে যায়। তাদের পরপর সাহিলও সেখান থেকে বেরিয়ে যায়। আর কন্ট্রাক্ট কিলাররা সেই ফ্ল্যাটে বসে বসে শান্তির নিঃশ্বাস নিচ্ছে। তখন লেডি হ্যাকার মানে এমপি সেট সেই লিডারের অনলাইন নাম্বার থেকে ফোন দেয়, কারণ লিডার জেটের মায়ের খেয়ে সেই তখনই ফোন কেটে দিয়ে ভয়ে কিচেন রুমে গিয়ে লুকিয়েছিল। না, হয়তো লেডি হ্যাকারের কল দ্বিতীয়বার রিসিভ করার প্রয়োজন হতো না। লিডার ফোনটা রিসিভ করে। এই জানোয়ারের বাচ্চা, তোরা সবাই এতটার সময় কোথায় মধ্যে গিয়েছিলি? হ্যাঁ, আর জেড কোথায়? আটক করেছিস তাকে? লিডার লেডি হ্যাকারের কথা শুনে চরম রেগে যায়, কারণ তার জন্যই আজকে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। এই চেমড়ি একদম চুপ, না হয় থাপড়াইতে থাপড়াইতে তোর গালে সব কয়টা দাঁত ফেলাই দেবো আমি। হারামি বাচ্চার টাকা দিয়ে বাঘকে বন্দি করার চিন্তা মাথায় আসছে কি করে তোর? জানোয়ার, আজ তোর জন্য আমাদের সকলকে মরতে হতো। জানোয়ার, একদম মেরে তোকে এনে সুটকির মতো বাঁশ দিয়ে টাঙ্গিয়ে রেখে দিব। কাকে হুমকি দিচ্ছিস তুই? আর কাকে বন্দি করে ফোন দিয়ে এটেছিস? জানোয়ার, তুই কি জানিস সে কে? শুধু আমি কেন, আমার মতো 14,000 মানুষ আসলেও তার একটা পশম বাঁকা করতে ক্ষমতা হবে না। শুধু আমি কেন, আমার মতো 14,000 মানুষ আসলেও তার একটা পশম বাঁকা করার ক্ষমতা হবে না কারোর। আর তুই সেই মানুষকে বন্দি করার জন্য আমাকে হায়ার করেছিস? জানোয়ার, রাখ তুই ফোন। লিডার
ধমকি দিয়ে লেডি হ্যাকারের মুখের উপর ফোন রেখে দেয়। এদিকে সাহিল বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে সে আসে। তখনই পরি তার নাম্বারে একটা মেসেজ করে যে আজ বিকাল 4:30 রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে দেখা করবে। তাকে আজকে কারোর সাথে পরিচয় করিয়ে দিবে। সাহিল তার মেসেজের উত্তরে ছোট্ট করে আচ্ছা লিখে পাঠিয়ে দেয়। বিকাল 4টা বাজতেই পরি তাকে ফোন দেয়। কি রে, কি করছিস তুই? এই তো শুয়ে আছি। আচ্ছা, রেডি হয়ে রানা কমপ্লেক্সের সামনে যে রেস্টুরেন্ট আছে সেটাতে চলে আয়। আমিও রেডি হয়ে বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে। সাহিল রেডি হয়ে পরীর বলা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পরী আগেই চলে এসেছে আর তার সাথে একটা লোক বসে আছে। সেই লোকটা আর অন্য কেউ না, সেই লোকটা হলো প্রধান সাহিলকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর চোখ বড় বড় করে সাহিলের দিকে তাকিয়ে থাকে। সাহিলও অবাক করা দৃষ্টিতে প্রধানের দিকে তাকিয়ে আছে। দুজনের আচরণ পরিবর্তন দেখে পরী দুজনকেই বলে, আরে তোমরা এভাবে হতবাক হয়ে আছো যে? কি হয়েছে আঙ্কেল? প্রধান পরীর কথা শুনে নিজেকে সামলে নেয়। না মামুনি, কিছু না। ও তাহলে ঠিক আছে, চলো তোমায় সাহিলের সাথে পরিচয় করে দিই। আঙ্কেল, গতকাল তোমায় একজনের কথা বলেছিলাম না যে সাহিল নামক একটা ছেলেকে আমি পছন্দ করি? এই ছেলেই হলো সেই সাহিল। আর সাহিল উনি হলেন আমার আঙ্কেল, মানে হলো আন্টি বা খালামণির হাজব্যান্ড। পরিচয় হয়ে নে তুই ওনার সাথে। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। সাহিল জানিস, আমার আঙ্কেল অনেক নামি দামি লোক। তিনি পুরো দেশের আইসিটি বিভাগের প্রধান। বাহ, মাশাল্লাহ। যাক, খুশি হয়েছি ওনার সাথে সাক্ষাৎ করে। পরী সাহিলের সাথে বকবক করছে আর সাহিল তার কথায় উত্তর দিচ্ছে খালি, নিজ থেকে সে কোনো কথাই বলছে না। আর প্রধান একদম চুপ করে বসে আছে, কারণ তার ভিতরে প্রবল গতিতে তুফান বইছে সাহিলকে দেখে। অনেকটা সময় তিনজন রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলে, তবে প্রধান সবচাইতে শান্তশিষ্ট ছিল। সে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলেনি। একটু পর প্রধান চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। পরি, আমার উঠতে হবে এখন। আসলে কিছুক্ষণ পর আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা দুজন বসে আড্ডা দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। প্রধান উঠে চলে যায়। সাহিল আর পরী রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে। আচ্ছা স্যার, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে আমার। কি কথা? তুই আসলে কি করিস? মানে বুঝলাম না, কিসের কথা বলছিস তুই? মানে হলো তুই পড়ালেখার পাশাপাশি হাত খরচের জন্য কি করিস? ও আচ্ছা, এই কথা। আমি পড়ালেখার পাশাপাশি প্রোগ্রামিং করি। কি সত্যি তুই প্রোগ্রামিং করিস? আরে তুই এতটা উত্তেজিত হচ্ছিস কেন? আমি এখনও নতুন, তবে যেটুকু কাজ শিখেছি সেটুকু দিয়ে কিছুটা টাকা আসে আমার, যা দিয়ে আমার হাত খরচ উঠে যায়। ও, আমি তো আরো ভাবলাম তুই প্রোগ্রামিং পড়িস। আরে না, আমি এখনও সেই লেভেল পারি না, বলতে গেলে একদম নতুন। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা উচিত, না হয় চলতে কষ্ট হয়ে যাবে তোর। তার জন্যই তো এইসব শিখছে। আচ্ছা চল, আজকের মতন বাড়ি যাওয়া যাক, না হয় খালামুনি আবার টেনশন করবে। চল। তারপর উঠে বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে। পরে পরীকে বিদায় দিয়ে আমিও গাড়িতে উঠে বসলাম, বাসায় চলে এলাম। বাসায় এসে টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে কম্পিউটার ওপেন করে বসা মাত্রই একটা মেইল চোখে পড়ল। সেই মেইলটা করেছে ওভার পাওয়ার মেইন লিডার। এই কালো জগতে শুধু একটা মানুষ আমার সম্পর্কে জানে, যে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করা যায়। আমি তার মেইলটা ওপেন করতে দেখি একটা ভিডিও পাঠিয়েছে সে। আমি কোনো কিছু না ভেবেই ভিডিওটা প্লে করলাম। ভিডিও প্লে করতে দেখি সে ওভার পাওয়ারের মেইন লিডার, মুখে মাস্ক পরে এবং হাতে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার সামনে সেই কন্ট্রাক্ট কিলার, যাকে কিনা একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভাই, এই হারামজাদা নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল, তাই এই হারামজাদাটাকে আমি তুলে নিয়ে এসেছি। আপনি খালি একবার বলেন, তাহলে দেখবেন হারামজাদাটার শরীর থেকে মস্তক আলাদা করে ফেলেছি আমি। ভিডিওটা দেখে সাথে সাথে ওভার পাওয়ারের লিডারকে ভয়েসমেইল করলাম যে ওকে ছেড়ে দাও, ও আমার কাছে তার আচরণের জন্য মাফ চেয়েছে। সাহিলের কথার প্রত্যুত্তরে সে আবার একটা ভয়েস পাঠায়। ঠিক আছে ভাই, তাহলে আমি ছেড়ে দিয়ে আসছি তাকে। তবে হ্যাঁ, আরেকটা কথা আছে আপনার সাথে। আমি এই বেটাকে ছেড়ে দিয়ে এসে আপনার সাথে সরাসরি কলে আসছি। অপেক্ষায় বসে আছি সেই ওভার পাওয়ারের লিডার কলের
একটু পর সে মেকানিক্যাল টোন লাগিয়ে কল দিল। অবশ্য এটাই নিয়ম এই কালো জগতের, কেউ কারোর সাথে কথা বললে মেকানিক্যাল টোন লাগিয়ে কথা বলে। ভাই, কেউ একজন মেইল করে আপনাকে উঠিয়ে নেওয়ার কন্ট্রাক্ট দিচ্ছে আমাকে। সে আপনাকে উঠিয়ে নেওয়ার বিনিময়ে অনেক মোটা অঙ্কের টাকা অ্যামাউন্টও অফার করেছে। এখন কি করব বলেন ভাই? আমার তো ইচ্ছে হচ্ছে যে মেইল করেছে তার সাথে কন্ট্রাক্ট করে তাকে গিয়ে ঘরের মধ্যেই কুপিয়ে দিয়ে আসি। মেইলটা কখন করেছে? ভাই, গতকালকে। তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ যে মেইল করেছে সেই কন্ট্রাক্ট কিলারগুলোকে দিয়ে আমাকে উঠিয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সামনে টিকতে না পেরে এত সময় সব কিছু গুটিয়ে নিয়ে পালাইছে। তাহলে কি আর ভাই কিছু করব না আমরা? না, কিছু করিও না, কারণ সে আর আমার ক্ষতি করার মতো দুঃসাহস করবে না কখনো। সে অনেক কয়বার আমার ক্ষতি করার চেষ্টা করেও পারেনি, তাই ভবিষ্যতে হয়তো আমার সাথে এইসব করার আর ইচ্ছে পোষণ করবে না। আর করলে আমি নিজেই টপকে দিব তাকে, আর না হলে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে। সাহিল তারপর কনফারেন্স কলটা কেটে দিয়ে নিজের কাজ করতে শুরু করে। সাহিল ভাবছে তার সাথে যে পাঙ্গা নিতে চেয়েছে সে হয়তো চুপসে গেছে, কিন্তু সত্যিকার অর্থে তা নয়। এমপিজেডও হেরে যাওয়ার মতো পাবলিক না। সে ঘাপটি মেরে বসে আছে আর বসে বসে আবারও নতুন কোনো প্ল্যান সাজাচ্ছে। পরের দিন সকালে সাহিল ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তখনই মাঝপথে সাহিলকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিডন্যাপাররা সাহিলকে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের মাঝে চেয়ারের সাথে বেঁধে বন্দি করে রেখেছে। কি ভাই আপনার, আর আমাকে কেন এভাবে উঠিয়ে এনেছেন? তুই নাকি বলে জেট, তাই তোকে তুলে নিয়ে এসেছি। কাল তোকে যখন কন্ট্যাক্ট কিলাররা উঠিয়ে নিয়ে গিয়েছিল তখন সেখানে আমাদের টিমের ও একজন লোক ছিল, আর সেই খবর দিয়েছে তুই জেট। আর গতকাল যারা থানায় তোদেরকে উঠিয়ে নিয়ে একত্রে করেছিল সেই মানুষটাই লিস্টের মাঝে তার নিজস্ব একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে কন্ট্যাক্ট কিলাররা যদি কোনো কারণে পাল্টি খায় তখন সে যেন জেটকে দেখে চিনে রাখতে পারে। আর তাই হয়েছে, কন্ট্যাক্ট কিলাররা পাল্টি খেয়েছে আর সেই মানুষটা তোকে মার করে নিয়েছে। তো এখন কি করতে চাইছো তোমরা আমার সাথে? আর আমি তো আসলে জেড নই, আমি খালি তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য জেডের নাম ব্যবহার করেছি। কি, তার মানে তুই আসল জেট না? না, আমি আসলে জেড নই। সাহিলের কথা শুনে যারা সাহিলকে দ্বিতীয়বারের মতন কিডন্যাপ করেছে তারা কাকে যেন ফোন দিয়ে বলতে শুরু করে, ম্যাম, এটা তো আসল জেট না। সে নাকি গতকাল বাঁচার জন্য খালি জেট এর নাম ব্যবহার করেছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানি সেই আসল জেট, কারণ তার কম্পিউটার ওয়ালপেপারে গতকাল আমি দেখেছি। তোমরা তাকে মেরে হলেও তার মুখ দিয়ে সত্য কথা বের করো, আর তার কম্পিউটারের সমস্ত সিকিউরিটি আনলক করে নাও। আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। ঠিক আছে ম্যাম। সাহিল তাদের কথা শুনে বুঝতে পারে যে সাহিলের কম্পিউটারে বা তার সাথে যা যা ঘটেছে সবকিছুর পিছনেই একজন মানুষের হাত রয়েছে, আর যে সব করেছে সে একজন মেয়ে, আর হয়তো সেই মেয়েটাই লেডি হ্যাকার। সাহিল এসব নিয়ে ভাবছে, তখনই সেই কিডন্যাপার সাহিলকে মারতে শুরু করে। মারতে মারতে সাহিলের নাক মুখ ফাটিয়ে ফেলেছে। তারা সাহিলকে মারছে আর একটা কথা জিজ্ঞেস করছে, বল যে তুই জেট। সাহিলকে এত পরিমাণে মারধর করেছে সেই কিডন্যাপার যে তার ধৈর্য সীমা অতিক্রম হয়ে গিয়েছে, তাই সে না পারতে নিজের মুখ খুলে, কারণ সে আর মার খাওয়ার অবস্থায় নেই। হ্যাঁ, আমি জেড। সাহিলের মুখে জেড কথাটা শুনে কিডন্যাপারের ভয় পেয়ে যায়। তবুও তারা বুকের সাহস নিয়ে সাহিলের সামনে এসে কথা বলে, কারণ সে বাধা অবস্থায় আছে এখন। আর তাছাড়া তাদের কাছে মেশিনও রয়েছে যে তাদের কিছু করতে পারবে না এখন। যে সাহিলকে সবচাইতে বেশি মেরেছে সে একজন আদেশ করে অন্য রুমে টেবিলের উপর একটা ল্যাপটপ রাখা আছে সেটা নিয়ে আসতে। তার কথা মতো একজন গিয়ে ল্যাপটপ নিয়ে আসে। তখন সেই আদেশকারী ব্যক্তি সাহিলের সামনে কম্পিউটার রেখে বলে, এইখানে
তোর ডিটেলস লগ ইন করে তোর সমস্ত সিকিউরিটি সিস্টেমকে আনলক কর। একটু পর ম্যাডাম এসে দেখবে। সাহিল কোনো কথার উত্তর না দিয়ে ল্যাপটপে তার ডিভাইস লগ ইন করে এবং তার প্রোফাইল থেকে সমস্ত সিকিউরিটি হাঁটাতে শুরু করে। কিন্তু এর মাঝেই সাহিল কিডন্যাপারদের অগোচরে কিছু একটা করে বসে, যেটা তাদের চোখে পড়ে না। সাহিল সমস্ত সিকিউরিটি হাটিয়ে ল্যাপটপ থেকে হাত সরিয়ে রাখে, আর কিডন্যাপাররা সাহিলের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে অন্য রুমে রেখে আসে। সাহিলকে যেই অন্ধকার রুমে কিডন্যাপ করে আটকে রেখেছে, ঘন্টা খানিক পর কে যেন সেই ঘরে আসলো। দরজায় এসে বেল বাজায়। হয়তো সেই মেয়ে এসেছে যে কিনা কিডন্যাপ করার সুপারিশ দিয়েছে। এই কিডন্যাপারদের থেকে একজন গিয়ে দরজা খুলে দেয় তাদের ম্যাম ভিতরে আসার জন্য। কিন্তু দুঃখজনকভাবে সেখানে তাদের ম্যামের বদলে অন্য কেউ দাঁড়িয়ে আছে। অবশ্য তারা একজন নয়, তারা সংখ্যায় 10-এর অধিক। সবার হাতে বড় বড় অস্ত্র। কিডন্যাপার তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখনই একজন সেই কিডন্যাপারদের এক লাথি মেরে ঘরের দরজা থেকে রুমের কয়েক হাত ভিতরে দিয়ে ফেলে। পরে তারা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে হুড়হুড় করে ঘরের ভিতর প্রবেশ করে। তারপরে একে একে কিডন্যাপারদের সবাইকে খুঁজে খুঁজে ভয়ানকভাবে মারতে আরম্ভ করে। এত বিভৎসভাবে তারা কিডন্যাপারদের মারতে শুরু করে যে কোনো সাধারণ মানুষ যদি তাদের লাশ দেখে তাহলে ভয়ে তাদের কলিজা গলে গিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। এতই ভয়ানকভাবে তারা কিডন্যাপারদের মারছে, যাকে ধরছে তাকেই মেরে জমের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তাদের মনে যেন কোনো ধরনের মায়া দয়া নেই। অবশ্য থাকবেই বা কি করে, তারা তো কোনো সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে মানুষ রূপে রক্তচোষা, যাদের বলা হয় ডার্ক ওয়েব ওভার পাওয়ার। তারা এখানে সাহিলকে বাঁচাতে এসেছে। অন্যদিকে লেডি হ্যাকার জেট কাছে আসার জন্য রওনা হয়েছে। এদিকে ওভার পাওয়ারের লিডার সাহিলের অবস্থা দেখে ঘাবড়ে আছে। ভাই, আপনার তো অবস্থা খারাপ অনেক, চলেন আপনাকে হসপিটালে নিয়ে যাই। আর তাছাড়া আপনাকে যারা জিম্মি করে রেখেছে তাদের সবাইকে তো জমের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরা। আরে না, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আর এখনও সবাই শেষ হয়নি। তোমরা শুধু ছেলেপেলেকে মেরেছ, আসল গডফাদার এখনও বাকি আছে। আর সে অল্প কিছু সময়ের মাঝেই এখানে আসবে। আর সে আসা মানে আমার ট্রিটমেন্ট প্রয়োজনীয়তা শেষ মনে করো। মানে কি ভাই? আর কিসের গডফাদার? মানে হলো এই সমস্ত লোককে যে পাঠিয়েছে সে আসছে এখানে। ও আচ্ছা, তাহলে আমরা অপেক্ষা করছি তার জন্য। দেখি কার কলিজাটা এত বড় যে আপনাকে মারার জন্য লোক পাঠায়। আজকে তো তার শ্বাসনালী চেপে ধরবো সোজা। সাহিল রক্তাক্ত অবস্থায় চেয়ারের উপরে রাজার মতো বসে আছে, আর তার চারপাশে ওভার পাওয়ার লোকজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর লেডি হ্যাকার চলে আসে। সে গাড়ি সাইড করে বাড়িতে প্রবেশ করে। সে তার মুখে কালো একটা মাস্ক বেঁধে রেখেছে। যখন সে বাড়ির দরজা দিয়ে প্রবেশ করবে তখনই সে দেখতে পায় সারা ফ্লোরে রক্তে লাল হয়ে আছে। এই দৃশ্য দেখে তার কেমন যেন একটা সন্দেহ হয়। তাও সে মনের ভেতর সন্দেহ নিয়ে বাড়ির একদম ভিতরে প্রবেশ করে। সে বাড়ির যত ভেতরে প্রবেশ করে ততই ফ্লোরে পড়ে থাকা রক্তের পরিমাণ বেশি হতে থাকে। তার ভেতরে এবার ভয় কাজ করতে শুরু করে, কারণ একে তো ফ্লোরের অধিক পরিমাণে রক্ত পড়ে আছে, তার উপরে তার লোকজন কাউকে সে দেখতে পাচ্ছে না। সে তার লোকজনের তালাশ করতে শুরু করে। তার লোকজনকে তালাশ করতে করতে সে একটা রুমের সামনে চলে যায়, যেটার ভেতরে সাহিল এবং তার আদেশ মেনে চলা ভয়ঙ্কর পশুগুলা ঘাপটি মেরে বসে আছে। যখনই লেডি হ্যাকার সেই রুমের দরজা খোলে তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ সে দেখতে পায় কেউ একজন রক্তাক্ত অবস্থায় পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে আছে, আর তার পাশে কয়েকটা দানব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে লেডি হ্যাকারের বুঝতে বাকি নেই যে কি ঘটেছে এখানে। সেই উল্টো ঘুরে সোজা এক দৌড় মারে, কারণ তার যান বাঁচানো ফরজ এখন। লেডি হ্যাকারের পিছু পিছু ওভার পাওয়ার ছেলেপেলেরা দৌড় মারে তাকে ধরার জন্য। কিন্তু লেডি হ্যাকার ঘরের থেকে বের হয়ে বাহির থেকে ঘরের আসল দরজা লক করে দেয়, আর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে
চটজলদি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সে গাড়ি চালাচ্ছে আর তীব্রভাবে কাঁপছে, মনে হচ্ছে যেন সে হাঁপাতে হাঁপাতেই দম আটকে মারা যাবে। এদিকে সাহিল বসে বসে অট্ট হাসি হাসছে, কারণ সাহিল এবার পাকাপোক্তভাবে জেনে গেছে যে সেই MBZ এই তার পেছনে লেগেছে আর সমস্ত কিছু সেই করছে। তাই সে অট্ট হাসিতে লুটিয়ে পড়ে। ওভার পাওয়ার খালি হাতে সাহিলের কাছে ফিরে আসে। ভাই দুঃখিত, আমরা তাকে ধরতে পারিনি। সে অনেক সেনা। সে দৌড়ে গিয়ে বাড়ির আসল দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, পরে গাড়ি স্টার্ট করে তোর গতিতে পালিয়েছে। আরে ঠিক আছে, সমস্যা নেই। সেই মেয়ের বিষয়টা এবার আমি দেখে নিব। যাও, এবার গিয়ে দরজা লক ভেঙে ফেলো। আমার একটু হসপিটাল যাওয়া প্রয়োজন। সাহিলের কথা মতো দরজা ভেঙে ফেলে ওভার পাওয়ারের সদস্য একজন। তারপর সাহিল সেখান থেকে বেরিয়ে একাই হসপিটালে চলে আসে। পরে ট্রিটমেন্ট করে দুপুরের দিকে বাসায় যায়। বাসায় মানুষ তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে সে মিথ্যা কথা বলে তাদের যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে লেডি হ্যাকার হাঁপাতে হাঁপাতে বাড়ি এসে পৌঁছেছে, কিন্তু সে রক্তাক্ত অবস্থায় পায়ের উপর পা দিয়ে বসে থাকা দানবটার কথা কোনোভাবেই ভুলতে পারছে না। তাকে দেখে যেন কোনোভাবেই মানুষ মনে হয়নি, মনে হচ্ছিল মানুষ রূপ ধারণ করে কোনো ভ্যাম্পায়ার বসেছিল তার সামনে। শুধু তাকে একা নয়, তার সাথে থাকা মানুষগুলো ভ্যাম্পায়ার মতোই লাগছিল। কেমন বিভৎস ছিল সেই মানুষটা এবং তার সাথে থাকা লোকগুলোর চেহারা। সে একদম শান্ত হয়ে যায় জেটের ভয়াবহতা দেখে। অপরদিকে সাহিল বাসায় এসে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার শরীরে জ্বর এসে পড়েছে মার খাওয়ায়। সে এমন গভীর নিদ্রায় চলে গিয়েছে যে দুনিয়াদারির কোনো খবর নেই। বিকাল হতেই পরি তাকে অনেক কয়টা ফোন দেয়, কিন্তু সাহিল তার ফোন ধরে না, কারণ সে গভীর নিদ্রায় চলে গিয়েছে। সাহিল তার ফোন না ধরায় পরি তার বাড়িতে চলে যায়। সে ভাইলের বাড়ি এসে জানতে পারে যে সাহিল নাকি অ্যাক্সিডেন্ট করেছে গাড়ির সাথে। সাহিল অ্যাক্সিডেন্ট করেছে শুনে পরির চোখে পানি চলে আসে। আন্টি, সাহিল এখন কোথায়? সাহিলের আম্মু পরীকে আগ থেকে চেনে, কারণ তারা আগেই একই সাথে লেখাপড়া করত, আর সেই সুবাদে পরীর আসা যাওয়া ছিল সাহিলের বাড়িতে। ওই তো ওই রুমটাতে। পরি সাহিলের রুমে চলে আসে। সে রুমে এসে দেখে সাহিল গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে। পরি তার পাশে বসে বসে আলতো করে হাত রাখে সাহিলের মাথায়। তখনই সে অনুভব করে সাহিলের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সাহিলের এমন অবস্থা দেখে পরি তো পুরো দুনিয়াটাই উল্টে পাল্টে হয়ে যাওয়ার মতো অবস্থা। সে এবার চুপসে কান্না করে দেয়, সাহিলকে জড়িয়ে ধরে। সাহিল এখনো ঘুম, আর পরি তাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে আর তার ঠোঁটে মুখে চুমু খাচ্ছে। এভাবে বেশ কয়েকটা সময় কেটে যায়, কিন্তু সাহিলের ঘুম ভাঙে না। এর মধ্যে পরির হাজত লেগেছে ওয়াশরুমে যাওয়া, তাই সে সাহিলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সাহিলের ওয়াশরুমে তালাশ করতে থাকে। সে তালাশ করতে করতে ওয়াশরুম ভেবে অন্য একটা রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে সাহিল কম্পিউটার এবং নানান জিনিসপত্র রাখা আছে। রুমের অবস্থা থেকে পরির গা পুরো ঠান্ডা হয়ে যায়, কারণ কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে রুমটার মাঝে। রুমের অবস্থা দেখে পরির কেন জানি সবকিছু নর্মাল মনে হচ্ছে না। আর তাছাড়া রুমটার মধ্যে একের অধিক কম্পিউটার আর ল্যাপটপ রয়েছে। এই জিনিসটা যেন তাকে আরো ভাবাচ্ছে। সে মনে মনে চিন্তা করে, সাহিল তো আমার বলেছিল যে সে নতুন প্রোগ্রামিং শিখছে, তাহলে তার বাসায় এতগুলো কম্পিউটার আর ল্যাপটপ কেন? না, সাহিলের কথার সাথে কোনো কিছুর হিসাবই তো মেলাতে পারছি না আমি। আর তার রুমের পরিবেশটাও কেমন যেন থমথমে, যে থমথমে পরিবেশটা কোনো ভয়ঙ্কর গুহায় বা কোনো ভয়ঙ্কর আস্তানায় গেলে মানুষের মনে অনুভব হয়। একদম ঠিক সেই রকম অনুভব হচ্ছে এখানটায় এসে। না, কোনো একটা রহস্য তো আছে এই রুমের মাঝে। পরি আশপাশটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে এসে সাহিলের কম্পিউটারের উপর হাত দিয়ে বসে, আর তখনই সাহিল তার কম্পিউটার রুমে চলে আসে আর পরীকে বলে, কিরে, তুই এই রুমে কি করিস? আর কখন এসেছিস তুই? আরে আমি ওয়াশরুম ভেবে ভুলে এই রুমে চলে এসেছি, আর আমি তো এসেই সেই মাগরিবের সময়। তো আমায় ডাকিসনি কেন? আরে
তুই গভীর নিদ্রায় ছিলি, তাছাড়া তোর সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছিল, তাই তোকে ডাকিনি। আচ্ছা, এখন চল এই রুম থেকে। আর এই রুমে কখনো আসিস না তুই, কারণ এই রুমে আমি বাদে কেউই আসে না। কেন, আমিও আসতে পারবো না বুঝি? না, তোরও অনুমতি নেই। বাপরে বাপ, কি কঠোর মনের মানুষ তুই। যা, তোর রুমে আসবো না আমি। এবার চল দেখি ওয়াশরুমটা দেখা তুই আমাকে। চল। সাহিল পরীকে তার রুমের ওয়াশরুম দেখিয়ে দেয় আর পরী ফ্রেশ হয়ে চলে যায়, কিন্তু তার ভেতরে এখনো কেমন যেন ঘুটঘুটানি কাজ করছে। তার কেন জানি মনে হচ্ছে তার চোখ থেকে কোনো একটা কিছু আড়াল হয়ে আছে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে পরী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সাহিল খাটে বসে আছে। রাতের বাজে 10টা। কিরে পড়ি, এত রাত হয়েছে, তুই বাড়ি যাবি না? কেন, এখানে থাকলে সমস্যা আছে নাকি? না, তার সমস্যা নেই, কিন্তু অনেক রাত হয়েছে তো। আরে রাত মাই ফুট, আগে তো চিন্তা কর, আমারটা আমি চলে যাব সময় হলে। সাহিল আর পরী কথা বলছে, তখনই সাহিলের আম্মু সাহিলের জন্য খাবার নিয়ে আসে। এই সাহিল, একটু ভালো করে উঠে বস, মা তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি ডক্টর থেকে ওষুধ এনেছি তোর জন্য। ডক্টর বলেছে টাইম মতন ওষুধগুলো খাইয়ে দিতে তোকে। তখনই পরী বলে ওঠে, আন্টি, খাবারগুলো আপনি আমায় দিন, আমি সাহিলকে খাইয়ে দিচ্ছি। এই না, তোর খাওয়াতে হবে না, আমি মায়ের হাতেই খাবো। সাহিল কথা শুনে পরী যেতে যায়। এই বেটা খচ্চর, একদম চুপ তুই। আমি বলছি না তোকে খাইয়ে দিচ্ছি আমি। এই মামনি থাক, আর রাগ করে না। এমনিতেই ছেলেটা অসুস্থ, তার উপরে রাগ দেখানোটা আর ঠিক হবে না। নাও, তুমি খাইয়ে দাও ওকে। তো আন্টি, আপনার বদমাইশ ছেলেটা সবসময় আমার কথায় দ্বিমত কেন করে সে? আমি যাই বলি তারই উল্টো করে সে। হয়েছে, থাক, নাও তুমি খাইয়ে দাও। আর দ্বিমত করবে না সে তোমার কথায়। পরী সাহিলের আম্মুর থেকে খাবার প্লেটটা নিয়ে সাহিলকে খাওয়াতে শুরু করে আর তিনি চলে যায়। তবে চলে যেতে যেতে পরীকে বলে, মা, তুমি কিন্তু খেয়ে যাবে আমার এখান থেকে। আমি তোমার জন্য খাবারের রুমে অপেক্ষা করছি। পরী সাহিলকে খাইয়ে দিয়ে আর সাহিল চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে আছে, কারণ এই জীবনে প্রথম পরীকে নিয়ে আর ভেতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। কি, এইভাবে তাকিয়েছিস কেন আমার দিকে? সাহিল থতমত খেয়ে যায় পরীর কথা শুনে। না, এমনি। হয়েছে, নে পুরো খাবারটা শেষ কর। না না, আমি আর খেতে পারবো না, ইতিমধ্যেই পেট লোড হয়ে গিয়েছে, আর খাওয়া সম্ভব না আমার পক্ষে। আচ্ছা, আর 2 লোকমা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। গুনে গুনে 2 লোকমা খাইয়ে দেয় সাহিলকে পরী। পরের বাকি খাবারটুকু পরী নিয়ে সাহিলের আম্মুর কাছে চলে যায়। মামনি এসেছো? নাও বসো আমার সাথে, আর সাহিলের এটো খাবারগুলো আমায় দাও। না আন্টি, সমস্যা নেই, আপনি এই মাঝেই আমায় খাবার বেড়ে দিন। সাহিলের আম্মু পরীর কথা শুনে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে, পরে একটা মুচকি হাসি দিয়ে সাহিলের প্লেটেই তাকে খাবার বেড়ে দেয়। সাহিলের আম্মু ইতিমধ্যে অনেক কিছু বুঝেই নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে পরী আবার সাহিলের রুমে যায়। আচ্ছা সাহিল, আমি চলে যাচ্ছি, আবার কালকে আসবো। আর তুই সকালে ওষুধটা ঠিক মতো খেয়ে নিবি। খেয়ে নিব। আর তুই একটু কাছে আয় তো। পরী কোনো কথা ছাড়াই সাহিলের সামনে যায়। আরও কাছে আয়, পরে চোখটা বন্ধ কর একটু। সাহিলের কথা মতো পরী সাহিলের কাছে গিয়ে চোখ বন্ধ করে। তখনই সাহিল পরীর গলায় 2 হাত দিয়ে ধরে তার কপালে ঠোঁট চেপে ধরে। পরী পুরো রোবট হয়ে যায় সাহিলের এমন আচরণে, কিন্তু সে সাহিলকে কিছু বলে না। সাহিল 2-3 মিনিট পর পরীকে ছেড়ে দেয় আর বলে, সাবধানে বাড়ি যাস, আর রাস্তায় কোনো সমস্যা হলে আমায় ফোন করিস। ওরে আমার হিরো রে, নিজের শরীর ঠিক নাই, সে আবার আমার চিন্তা করছে। এই, তুই নিজে চিন্তা কর, আমি আমার মতন ভালোভাবে চলে যাব। ঠিক আছে। পরী সাহিলের বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায়। নিজের বাসা বলতে তার খালার বাড়িতে। রাতে বাজে 11টা। সে বাসায় ঢুকতেই প্রধান, যে কিনা তার খালার হাজবেন্ড, সে তাকে জিজ্ঞেস করে, কোথায় ছিল এতটা সময় মামনি তুমি? সাহিলের বাসায় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই তার বাসায় গিয়েছিলাম তাকে দেখতে। পরীর মুখে সাহিলের কথা শুনতে প্রধান কেঁপে ওঠে আর পরীকে বলে, মামনি, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা আঙ্কেল? তুমি সেই ছেলেটার সাথে আর সম্পর্ক রাখিও না।
পারলে তার থেকে দূরে সরে এসো। তার থেকে দূরে সরে আসাটাই তোমার জন্য মঙ্গলের হবে। কি সমস্ত কথাবার্তা বলছেন আঙ্কেল আপনি? আমি কেন তার থেকে দূরে সরতে যাব? আর দূরে সরার কিসের মঙ্গল? কারণ হলো সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো মানুষরূপী ভয়ঙ্কর এক নরপিশাচ। প্রধানের কথা শুনে পরি চমকে ওঠে। সে তার আঙ্কেলের কথায় আগামাথা কিছুই যেন বুঝে উঠতে পারছে না। মানে কি আঙ্কেল? আর কী সব বলছেন আপনি সাহিলের নামে? মানে হলো সাহিল ইন্টারনেট জগতে অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, মানে হলো সাহিল ইন্টারনেট জগতের অনেক ভয়ঙ্কর হ্যাকার বলতে গিয়ে মুখ চেপে ধরে, কারণ এতটা সময় তার সাহিলের ভয়াবহতার কথা মনে ছিল না। যখন সে হ্যাকার শব্দটা উল্লেখ করে তখনই তার চোখের সামনে সাহিলের ভয়ঙ্কর চেহারাটা ভেসে ওঠে। তাই সে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে। না হয় সাহিলের কানে এই কথা গেলে তাকে সাহিল আস্ত গিলে খাবে। কি হলো আঙ্কেল? সাহিল কি? না না, সে কিছু না, সে অনেক ভালো একটা ছেলে। আঙ্কেল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? তুমি তো একটু আগে সাহিলের বদনাম করছিলে, তাহলে হুট করে এমন কি হলো সে তার নামে তারিফ করতে শুরু করলে? না না, আসলে মামুনি তার ভালো বলতে গিয়ে খারাপ বদনাম বেরিয়ে গেছে মুখ দিয়ে। আঙ্কেল, আমি তোমার এখনকার কথাটা বিশ্বাস করতে পারছি না। আমি শিওর তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আরে না রে পাগলি, সে অনেক ভালো ছেলে, আর তুই তার সাথে রিলেশন কন্টিনিউ কর। পরি গভীর চিন্তায় পড়ে যায় তার আঙ্কেলের মুখে এমন ধারার কথা শুনে। আরে মামুনি, তুই এত টেনশন করিস না, আমি বললাম তো সে অনেক ভালো ছেলে। যা এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেয়ে নে। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। তাহলে ঠিক আছে, যা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। পরি তার রুমে চলে আসে, কিন্তু তার মনের ভেতরে অন্যরকম কিছু একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে। সে যেন কোনো কিছু এই হিসাব মিলাতে পারছে না। না, আমার মন বলছে যে আমার চোখ থেকে কিছু একটা আড়াল হয়ে আছে। না হয়তো সাহিলের কম্পিউটার রুমে যাওয়ার পর আমার গা শিউরে উঠলো কেন? আর এখন কেনই বা আঙ্কেল আমার সাথে এমন অদ্ভুত আচরণ করলো? শুরুতে তো ঠিকই সাহিলের নামে বদনাম করছিল, তাহলে হুট করে এমন কি হলো যে সাহিলের নামে সুনাম করতে শুরু করলো? না, আমি শিওর যে আমার অগোচরে কিছু তো একটা হচ্ছে। আর সেটা কি তা আমার খুঁজে বের করতেই হবে, আর সেটা আমি খুঁজে বের করবই। যাই, এবার ফ্রেশ হয়ে নিই। পরি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সাহিল বিছানায় শুয়ে শুয়ে লেডি হ্যাকারের কথা ভাবছে। কত বড় কলিজা সেই লেডি হ্যাকারের, যে সে লোক পাঠিয়ে দেয় আমাকে মারার জন্য। আসলে সেই লেডি হ্যাকার চায়টা কি? কী তার উদ্দেশ্য? আর আমার পিছনেই বা কেন পড়েছে? না, এর একটা সমাধান বের করা উচিত। তার আগে আমি একটু সুস্থ হয়ে নেই, পরে লেডি হ্যাকারকে দেখছি। সাহিলও ঘুমিয়ে পড়ে। এভাবে 3টি দিন কেটে যায়। সাহিল এখন আগের চাইতে একটু সুস্থ। পরি প্রতিদিন এসে তার দেখাশোনা করে, কিন্তু তার মনের ভেতর সাহিলকে নিয়ে সন্দেহের বীজ এখনো রয়ে গেছে। সে গোপনে গোপনে তালাশ করছে তার সন্দেহের আসল রহস্য বের করার জন্য, কিন্তু সে গত দিনের কিছুই বের করতে পারেনি। তার মনে সন্দেহ রয়ে গেছে। এদিকে তার আবার চট্টগ্রাম ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে, কিন্তু সে তার প্ল্যান পরিবর্তন করে। সে মনে মনে ঠিক করে যে তার মন থেকে যতদিন সন্দেহ দূর হবে না ততদিন সে এই ঢাকা শহরেই থাকবে। আজ 3 দিন পেরিয়ে 4 দিন হতে চলল। সাহিল এখনো কিছুটা সুস্থতা অনুভব করছে, তাই সে ঠিক করে নিয়মিত ক্লাসে যাওয়া শুরু করবে আবার। আর সে তাই করে, সে রীতিমতো ক্লাস যাওয়া শুরু করে। সুস্থতার দ্বিতীয় দিনে মাথায় সে ক্লাসে যায়। কয়েকটা ক্লাস করে পরে ব্রেক নিয়ে 30 মিনিটের জন্য সে এবং তার কিছু ফ্রেন্ড বসে বসে ক্লাসের এক কোনায় আড্ডা দিচ্ছে। তখনই তার কানে খবর আসে তার সব চাইতে কাছের ফ্রেন্ড সানিকে কারা যেন কলেজের ভিতরে এসে মারধর করেছে। এই খবর শুনে সাহিল এবং তার সব কটা ফ্রেন্ড সেদিকে দৌড়ে যায়। তার সেখানে গিয়ে দেখতে পায় 6-7 জন ছেলে মিলে সানিকে মারছে, আর তাদের সবার হাতে হকি স্টিক। তাই সাহিলের বাকি ফ্রেন্ডরা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, কিন্তু সাহিলের কাছে সেসবে কোনো পরোয়া নেই। সে একাই তার বন্ধুকে বাঁচাতে চলে যায়। সাহিল তাদের
থেকে সানিকে ছুটিয়ে আনার চেষ্টা করছে। তখনই সানিকে যারা মারতে এসেছে তাদের থেকে একটা ছেলে সানিকে মারা বাদ দিয়ে রেখে সাহিলের গালে থাপ্পড় বসিয়ে দেয় আর গলা চওড়া করে কথা বলতে থাকে। এই বেটা, তোর কত বড় সাহস যে তুই আমাদের কাজে বা হাত দিস? ভাই গলাটা একটু নামিয়ে কথা বলো, গলার আওয়াজ কিন্তু আমারও কম বড় না, আর আমিও জোর গলায় চেঁচিয়ে কথা বলতে পারি। সাহিলের কথা শুনে সেই ছেলেটা রেগে গিয়ে আবারও সাহিলকে আরেকটা থাপ্পড় মারে। সাহিল এবারও চুপচাপ শান্ত গলায় সেই ছেলেটাকে একটা কথা বলে। ভাই বেশি ফরফর করিস না, না হয় কিন্তু মারা পড়বি। আর আমার থাপ্পড় মেরেছিস তো, সেটা ফলস্বরূপ তোর হাতটা আর থাকবে না, কবজি থেকে কাটা পড়বে সেটা। এবার ছেলেটা সাহিলের কথা শুনে আরো রেগে যায়। সে এবার ডেকে বলতে থাকে, এই তোরা সেই ছেলেটাকে মারা বাদ দিয়ে এদিকে আয় তো। এখানে এক ছাগলের বাচ্চা এসে চেঁচাচ্ছে, তাকে একটু সাইজ করি। সে একটু বড় বড় কথা বলছে, সে হয়তো আমাদের চিনে না ভালো করে। সেই ছেলের কথায় সবাই সানিরকে মারা বাদ দিয়ে সাহিলের কাছে আসে আর সাহিলের কলার চেপে ধরে মারতে যাবে। তখনই সাহিলের বাকি ফ্রেন্ডগুলো এগিয়ে আসে, যার কারণে তারা আর সাহিলকে মারতে পারে না, কিন্তু তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, তোরা কিন্তু কাজটা ভালো করলি না, তোদের সব কয়টাকে আমরা দেখে নিব। তোরা কিন্তু জানিস না আমরা কার ছেলে পেলে। তোর দল বেঁধে এসে আমাদের কাজে বাধা দিয়েছিস তো। তোরা খালি কিছু সময় ওয়েট কর, তারপর দেখ ট্রাক ভর্তি ছেলে পেলে এসে তোদের কাম তামাম করে দিবি। তোরা আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে পারবি, একটু ওয়েট কর খালি। এবার সাহিলের রাগ উঠে যায় তাদের কথা শুনে, কারণ ছেলেগুলো এতটা সময় তার গায়ে আঘাত করেছে, কিন্তু এখন সে তার বন্ধুদের শাসাচ্ছে। এই চামচিকার বাচ্চা, শোন, তোর যেই ভাই ছেলে পেলে হবি হ, কিন্তু আমাদের সাথে লাগার আগে কাফনের কাপড় রেডি করে সাথে নিয়ে আসিস, আর জায়গা 3.5 হাত জায়গা খুঁড়ে রেখে আসিস, না হয় মার খাওয়ার পর মাটির নিচে জায়গা মিলবে না তোদের। সাহিলের কথা শুনে ছেলেগুলো ভয়ঙ্কর রকমে ক্ষেপে যায়, তাই তারা তাদের ছেলে পেলেকে ডেকে আনতে গেছে। এদিকে সাহিলের বাকি বন্ধুরা সাহিলকে বলে, এ সাহিল, তুই খালি খালি পড়ে আবার কথা বাড়াতে গেলি কেন? এখন যদি সত্যি ওরা আরো ছেলে পেলে ডেকে নিয়ে আসে তাহলে আমাদের কি হবে ভাবতে একটু। আরে ব্রাদার, তোরা টেনশন নিচ্ছিস কেন? তোদের এখনও দুনিয়া দেখার অনেকটুকুই বাকি আছে। তারা ছেলে পেলে নিয়ে আসবে ঠিক, কিন্তু জীবিত আর ফিরবে না। আর তোদেরও আমার সাথে লড়াই করতে হবে না, আমি একাই তাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আরে সাহিল, বড় গলায় কথা বললেই কি হয় খালি? তুই একা তাদের এতজনের সাথে মোকাবেলা করবি কিভাবে? ভাই তোরা এইসব নিয়ে চিন্তা করিস না, তোরা গিয়ে সানিকে সামলা, আর আমি একটু আসছি 2 মিনিট পরে, বাকিটা আমি দেখে নিব। তারপর সাহিল চলে যায়। সে তার কাজ শেষ করে একটু পর আবার তার বন্ধুদের কাছে ফিরে আসে। সবাই সানিকে নিয়ে ব্যস্ত। এদিকে কলেজের হেড স্যার এসে সবার সাথে চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। এই তোমরা লাগালাগি করতে গেলে কেন? দেখেছো কলেজের পরিবেশ পুরো বিগড়ে গেছে। স্যার, আমরা ইচ্ছে করে লাগিনি, তারাই তো সানিকে ধরে মেরেছিল, তাই আমরা এগিয়ে গিয়েছি। লাগালাগি করনি ভালো কথা, কিন্তু তাদের সাথে বড় গলায় কথা তো বলেছ। তারা এখন ছেলে পেলে ডেকে আনতে গেছে, কি করতে চলেছে কিছু আইডিয়া আছে তোমাদের? স্যার, এইসব নিয়ে আপনি চিন্তা করিয়েন না। না, চিন্তা করব না। তোমরা তো একদম দানবীর হয়ে গিয়েছো যে তোমরাই তাদের ছেলেপেলেকে সামলে ফেলবে। তোমরা কি জানো তারা কার ছেলে পেলে? তারা হচ্ছে শহরের নামকরা নেতা জনির ছেলে পেলে। স্যার, এইসব আমাদের দেখার সময় নেই, মারতে আসলে জীবিত আর ফিরবে না। সাহিল, তোমার বড় বড় লেকচার বন্ধ করো, আর আমি যেটা বলি সেটা মন দিয়ে শুনো। আমি চাই না আমার কলেজের কোনো ঝামেলা হোক, তো আমি উপরের কথা বলছি। তারা মারতে আসলে তোমরা কোনো কিছুই করবে না। স্যার, আপনি সবাইকে থামাতে পারলেও আমাকে পারবেন না। এই ছেলে, তোকে আমি সোজা কলেজ থেকে বের করে দিব। ঠিক আছে স্যার, বের করে দিন, কিন্তু তার আগে তাদেরকে আমি উপরের টিকিট ধরিয়ে দিব। সাহিলের কথা শুনে কলেজের হেড স্যার রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর সাহিলের বাকি বন্ধুরা সাহিলকে বোঝাতে শুরু করে। বন্ধু, তাদের থেকে আমরা সবাই না হয় মাফ চেয়ে নেব। ভাই, মাফ চাইলে তোরা চা, কিন্তু আমি চাইবো না, কারণ আমি বিনা কারণে নত হওয়ার মতো পাবলিক না। সাহিলের কথা শুনে তার বন্ধুরা এবার তার বিরোধিতা শুরু করে।
যে তারা মাফ চেয়ে সব কিছু ঠিকঠাক করবে আর সাহিলে যা ইচ্ছে হোক করতে। ইতিমধ্যে সে ছেলেপেলেগুলো তাদের বিশাল দলবল নিয়ে কলেজে এসে হানা শুরু করে। তারা ভাঙচুর করতে শুরু করেছে। সাহিলের বন্ধুরা তাদের কাছে গিয়ে হাত জোর করে মাপ চাইতে শুরু করে, আর সাহিল ক্লাসরুমেই বসে আছে। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে আপনাদের সাথে পাঙ্গা নিয়েছি। না, তোদের মাফ নাই, বিশেষ করে সেই ছেলেটার। যা গিয়ে তাকে ডেকে নিয়ে আয়, তাহলেই তোরা মাফ পাইতে পারিস। সাহিলের একজন বন্ধু এসে সাহিলকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে যায়। ছেলেপেলে গুলো সাহিলকে দেখে মারার জন্য সবাই সাহিলের দিকে তেড়ে ফুঁড়ে আসে। ঠিক তখনই গোলা বৃষ্টি শুরু হয়। কারুর যেন ভয়ঙ্কর ভাবে সাহিলের দিকে গুলি ছুটছে। যারা সাহিলকে মারতে এসেছে তারা পেছনের দিকে তাকিয়ে দেখে তাদের পেছনে অন্য একদল ছেলেপেলে দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেপেলা গুলো অন্য কেউ না, তারা হলো সেই ওভার পাওয়ার্স ছেলেপেলে। সবাই তাদের দিকে গুলির তাক করে আছে। এই দৃশ্য দেখে সাহিলকে মারতে আসা ছেলেপেলেগুলো ভয় পেয়ে যায় আর চুপচাপ সবাই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে। কিরে মামুর বেটা, তোরা না আমায় মারবি? আয় নে মার, বিশ্বাস কর আমি তোদের কিছুই করব না। কিন্তু কেউ জায়গা থেকে নড়ার মতো সাহস করতে পারছে না। তখনই সাহিল হেঁটে গিয়ে তাদের যারা মারতে এসেছে তাদের একজনের কানে কানে বলল, ভাই চলে যায় এখান থেকে। সাহিলের কথা শুনে তারা মাথা নিচু করে হাঁটা দেয়। অন্যদিকে সাহিল চোখের ইশারায় কিছু একটা বলে দিয়েছে তার ছেলেপেলেগুলো চুপচাপ কলেজ ত্যাগ করে চলে যায়। অন্যদিকে ওভার পাওয়ারও তাদের পিছু নিয়েছে, আর সাহিল এবং তার বন্ধুরা সেখানেই দাঁড়িয়ে আছে। সাহিলের বন্ধুরা তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বাকি কলেজের ছাত্রছাত্রীরা গোলা বৃষ্টির সময় ভয়ে সবাই যে যার ক্লাসে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পর ওভার পাওয়ারের একজন এসে সাহিলের হাতে একজনের একটা কাটা হাত ধরিয়ে দেয় আর বলে, ভাই কারোর কোনো ক্ষতি করিনি, তবে আপনি যার দিকে ইশারা করেছেন তার হাত উপড়ে নিয়েছি তার শরীর থেকে। সাহিল হাতের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দেয়, আর অপর দিকে সেই ছেলেটা চলে যায়। এদিকে সাহিলের বন্ধুরা সেই কাটা হাত দেখে মুহূর্তের মাঝেই চিনে ফেলে যে এই কাটা হাতটা কার। তারা এবার আরো ভয়ানক দৃষ্টিতে সাহিলের দিকে তাকিয়ে আছে। কিরে তোরা এইভাবে ঘাবড়ে আছিস কেন? সাহিলের বন্ধুরা আতঙ্কিত দৃষ্টিতে সাহিলকে জিজ্ঞেস করে, ভাই কে তুই, আর সে ভয়ানক ছেলেগুলো কারা? সাহিল কোনো উত্তর দেয় না, সে হাসতে শুরু করে। ভাই বল না তুই কে, আর কে সেই ছেলেপেলেগুলো? আমি কে সেটা অন্য কোনো এক সময় জানিস, কিন্তু সেই ছেলেগুলোর পরিচয় তোদের দিই আমি। তো সবাই ওভার পাওয়ার নামক সিরিয়াল কিলার নাম শুনেছিস, যারা ডার্ক ওয়েবের ভয়ানক একটা টিম, যারা ডার্ক ওয়েবের মাধ্যমে কন্ট্রাক্ট নিয়ে মানুষকে টপকায়। অবশ্যই শুনেছি, তারা তো অনেক ডেঞ্জারাস। তারা নাকি মুহূর্তের মধ্যে মানুষকে মেরে বালি চাপা দিতে দ্বিধাবোধ করে না? এরাই সেই ডার্ক ওয়েবটার ওভার পাওয়ার, যারা আমার জন্য কাজ করে। সাহিলের কথা শুনে তার বন্ধুরা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার নিজের চোখের সামনে মৃত্যুর ফেরেশতাকে দেখে নিয়েছে। এইভাবে ভেটকে দিয়ে তাকাস না, না হলে তোদের চোখ খুলে পড়ে যাবে। ভাই প্লিজ তোর পরিচয়টা বল। তারপর সাহিল সে হাতটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে ফিকে মেরে ফেলে দেয়। তারপর সে সেখান থেকে চলে আসে। আজকের মতন ক্লাস এখানেই শেষ। অবশ্য আর ক্লাসও হবে না কলেজে, কারণ ক্লাস করার পরিবেশ সেই বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে। তাই সে বাসায় চলে এসেছে। সাহিল বাসায় এসে ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসে। যখনই সে কম্পিউটার ওপেন করে তখন সে দেখতে পায় তার কম্পিউটার আর নিজের আয়ত্তে নেই। তার কম্পিউটার লেডি হ্যাকার সেই আলফাবেটটা রান করছে, যেটা ছিল MBZ। এই দৃশ্য দেখে সাহিল পুরো থ হয়ে তাকিয়ে আছে কম্পিউটারের দিকে। কিরে সম্ভব এটা? এত কড়া সিকিউরিটি ভেঙে কম্পিউটার হ্যাক করলো কি করে সেই লেডি হ্যাকার? না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার। সাহিল তার অন্য একটা ল্যাপটপ ওপেন করে। তারপর সে সেই ল্যাপটপটা দিয়ে নিজের ডিভাইসকে ফিরিয়ে আনার ট্রাই করে, কিন্তু কোনোভাবেই সে তার হ্যাক হওয়া কম্পিউটার ডিভাইসে ঢুকতে পারছে না। তার মাথা পুরো জ্যাম খেয়ে যায়।
সে দুহাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করে নিয়ে আবার ল্যাপটপে হাত রাখে। সে শান্ত মাথায় এবার কাজ নিচ্ছে। ভিন্ন একটা প্ল্যান কাজ করছে তার মাথায়, আর সে সেই প্ল্যান মোতাবেক কাজ করে। সে ল্যাপটপে দিয়ে তার আসল ডিভাইসকে আবার হ্যাক করে নেয়, যার ফলে তার কম্পিউটার থেকে লেডি হ্যাকারের অ্যালফাবেটটা সরে যায় আর তার ডিভাইসে লগ ইন করার রাস্তা সে পেয়ে যায়। সে যখন তার ডিভাইসে লগ ইন করে তখনই সে দেখতে পায় আলাদা একটা ফোল্ডার তার ডিভাইসে। সাহিল তাড়াতাড়ি ফোল্ডারটাকে ওপেন করে। ফোল্ডারটা ওপেন করতেই দেখতে পায় তার মধ্যে